বন্ধুরা, আজকে আমি একটি অভিনব গল্প আপনাদের শোনাব। গল্পটির নাম শিবত্রয়ী কাহিনীর মেলুহার মৃত্যুঞ্জয়ী গণ। গল্পের লেখক অমিশ ত্রিপাঠী, যিনি অথর অমিশ নামে পরিচিত হলেন একজন ভারতীয় লেখক। তিনি তার শিবত্রয়ী কাহিনীর মেলুহার মৃত্যুঞ্জয়ীগণ, নাগ রহস্য এবং বায়ুপুত্রের শপথ এছাড়াও আরও অনেকগুলি উল্লেখযোগ্য উপন্যাসের মাধ্যমে জনপ্রিয়। তার জন্ম 18ই অক্টোবর 1974 সালে। আজ আমি আপনাদের পড়ে শোনাব মেলুহার মৃত্যুঞ্জয়ীগণ। উপন্যাসটি আমি কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে হাজির করব। শুরু করছি শিবত্রয়ী কাহিনী। শিব মহাদেব, দেবতাদের দেবতা, দুষ্টের বিনাশকারী, উদ্দাম প্রেমিক, দুর্ধর্ষ যোদ্ধা, অনবর্ত নর্তক, ব্যক্তিত্ববান নায়ক, সর্বশক্তিমান তবু অবিনশ্বর, ক্ষিপ্র ভীতিপ্রদ মেজাজের সঙ্গেই মানানসই তৎপর বুদ্ধি। যুগ যুগ ধরে আমাদের দেশে আসা বিজেতা, ব্যবসায়ী, বিদ্বান, শাসক, পর্যটক কোনো বিদেশী বিশ্বাস করেনি যে বাস্তবে এমন কোনো মহান ব্যক্তির অস্তিত্ব থাকতে পারে। তারা ধরেই নিয়েছিল তিনি নিশ্চয় কোনো পৌরাণিক দেবতা, সম্ভবত যার অস্তিত্ব কেবলমাত্র মানুষের মনোরাজ্যে বর্তমান। দুর্ভাগ্যজনকভাবে এই বিশ্বাস হয়ে দাঁড়ালো আমাদের পাওয়া প্রাজ্ঞতা। কিন্তু যদি আমাদের ভুল হয়, যদি শিব উর্বর কল্পনাপ্রসূত না হয়ে কোনো রক্তমাংসের মানুষ হন, এই তোমার আমার মতো একজন মানুষ যে তার কর্মের ফলে দেবত্বে উপনীত হয়েছেন, এটাই শিব রচনাত্রের ভিত্তি, যা কল্পনা ও ঐতিহাসিক ঘটনার সংমিশ্রণে সাথে প্রাচীন ভারতের সমৃদ্ধ পৌরাণিক ঐতিহ্য ব্যাখ্যায় প্রয়াসী হয়েছে। সুতরাং এই রচনা প্রভু শিব ও তার জীবন আমাদের যে শিক্ষা দিয়েছে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। এক শিক্ষা যা সময় ও অজ্ঞতার গভীরে হারিয়ে গিয়েছিল, এক শিক্ষা যা বলে যে আমরা সকলেই উন্নতর মানুষ হয়ে উঠতে পারি, এক শিক্ষা যা বলে যে প্রত্যেকের মধ্যে এক প্রচ্ছন্ন ভগবানের অস্তিত্ব বর্তমান। আমাদের শুধু নিজেদের কথা শুনতে হবে। এই অসাধারণ নায়কের যাত্রা লিপিবদ্ধ করা এই ত্রয়ী কাহিনীর প্রথমটি হল মেহুলার মৃত্যুঞ্জয়ীগণ। আরও যে দুটি বই আসতে চলেছে সেগুলি হল নাগাদের রহস্য ও বায়ুপুত্রের প্রতীক। অধ্যায় 1, তিনি এসেছেন। এক 900 খ্রিস্টপূর্ব মানস সরোবর, কৈলাস পর্বতের পাদদেশ, তিব্বত। শিব কমলা রঙের আকাশের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছেন। এদিকে মানস সরোবরের ওপর ভেসে থাকা কমলা মেঘেরা সবেমাত্র সরে গিয়ে সূর্য ডোবার পালাকে দৃশ্যমান করে তুলেছে। দিবাকর আজকের মতন আবার বিদায় নিচ্ছেন। 21 বছরের জীবনে তিনি কয়েকবার মাত্র সূর্যোদয় দেখেছেন, কিন্তু সূর্যাস্ত তিনি চেষ্টা করতেন সূর্যাস্তটা কখনো না ছাড়তে,
তার সামনে যতদূর দেখা যায় দিগন্ত বিস্তৃত হিমালয়ের প্রেক্ষাপট, বিশাল হ্রদ ও অস্তগামী সূর্য, সব মিলিয়ে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। অন্য যে কোনো দিন হলে উপভোগ করতে, কিন্তু আজ আর তা করা গেল না। সরোবর তীরে জলের ওপর ঝুঁকে থাকা একটি পাথরের ওপর বলিষ্ঠ অথচ নমনীয় শরীর নিয়ে উবুর হয়ে বসলেন। জলে প্রতিফলিত চকচকে আলোয় শরীরের যে ক্ষত চিহ্নগুলি জ্বলজ্বল করে উঠেছে, সেগুলো বহু লড়াইয়ের সাক্ষী। সেই বাঁধনহীন ছেলেবেলার দিনগুলি তার মনে পড়ে। সরোবরের জলেতে নুড়ি ছুঁড়ে লাফ খাওয়ানোর খেলাটা তিনি ভালোভাবেই রপ্ত করেছিলেন। তার দলে সবচাইতে বেশিবার লাফ খাওয়ানোর কৃতিত্ব তারই অধিকার ছিল, 17 বার। কোনো সাধারণ দিন হলে এই ফেলে আসা সুখস্মৃতি তাকে আনন্দ দিত, যা বর্তমানের উৎকণ্ঠায় চাপা পড়ে গিয়েছিল। আজ লেশমাত্র আনন্দ ছাড়াই তিনি গ্রামের দিকে ফিরলেন। গ্রামের প্রধান ফটকে ভদ্র সজাগ হয়ে পাহারা দিচ্ছিল। শিব তাকে চোখের ইশারা করলেন। ভদ্র ঘুরে পড়েই দেখল দুজন সহযোগী পাহারাদার বেড়ার উপর হেলান দিয়ে ঝিমোচ্ছে। সে গালাগালি দিয়ে তাদের সজোরে লাথি মারল। তিনি সরোবরের দিকে আবার ফিরে চললেন। ঈশ্বর ভদ্রর মঙ্গল করুন, ওর অন্তত কিছুটা দায়িত্ববোধ আছে। চমড়ি গাইয়ের হাড়ের তৈরি কলকেটা শিব মুখে তুলে এক লম্বা টান দিলেন। অন্য কোনো দিন হলে এই গাঁজার জাদু প্রভাবে তার বিচলিত মনের উৎকণ্ঠা দমিয়ে কিছুটা স্বস্তির মুহূর্ত তাকে এনে দিত, কিন্তু আজ তা হলো না। চলার পথে বাঁ দিকে তাকালেন, যেখানে সরোবরের ধারে ওই অচেনা বিদেশি অতিথির সৈন্যদের প্রহরায় রাখা হয়েছে। 20 জন শিবের নিজের সৈন্য তাদের পাহারা দিচ্ছে। তাদের পক্ষে কোনো রকম অতর্কিত আক্রমণ করা অসম্ভব ছিল। এত সহজেই এই বিদেশিরা নিরস্ত্র হলো? এরা আমাদের দেশের রক্ত লোলুপ বোকাগুলোর মতো নয়, যারা শুধু যুদ্ধের জন্য যে কোনো অজুহাত খোঁজে। চলতে চলতে তার মনে ওই বিদেশি আগন্তুকের বক্তব্যগুলো ফিরে ফিরে আসতে লাগলো। আমাদের দেশে চলুন যাই হিমালয়ের ওপারেই। অন্যেরা একে মেলুহা বলে, আমার কাছে তা স্বর্গ। এটি ভারতের, এমনকি মনে হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ দেশ। আমাদের দেশে অভিবাসীদের জন্য বিশেষ সরকারি ব্যবস্থা আছে। ওখানে গেলে উর্বর জমি ও চাষের জন্য সব রকম সাহায্য পাবেন। আজ আপনারা গুণ উপজাতিরা এই পাথুরে অনুর্বর দেশে বেঁচে থাকার জন্য খুবই লড়াই করেন, কিন্তু মেলুহাতে বাস করার সুখ সবচাইতে অদ্ভুত, কল্পনারও অতীত। সামান্য কর দিলে এবং কিছু নিয়মকানুন মেনে চললেই ওখানে আজীবন সুখে ও শান্তিতে থাকতে পারবেন। বিনিময়ে আর কিছুই দিতে হবে না। শিব ভাবতে লাগলেন যে এই নতুন দেশে তিনি তো আর নেতা হয়ে থাকতে পারবেন না। আচ্ছা, নেতা হয়ে থাকাটা কি খুবই জরুরি? কিন্তু সেটা ছাড়া কি আর আমার চলবে না? তার উপজাতিকে বিদেশিদের নিয়ম অনুযায়ী বসবাস করতে হবে, জীবনযাপন করার জন্য তাদের রীতিমতো খাটতে হবে। শুধুমাত্র বেঁচে থাকার জন্য প্রতিদিনের এই মারামারি হানাহানির চাইতে সেটা তো ভালো। শিব আবার কলকেতে আর একটা টান মারলেন। ধোঁয়াটা কাটতে তাকালেন গ্রামের একেবারে মধ্যিখানে তার কুটিরের ডান পাশে
সেই কুটিরের দিকে, যেটায় ওই বিদেশি লোকটিকে রাখা হয়েছে। লোকটাকে বলা হয়েছিল বটে যে ওখানে এসে আরামে ঘুমোতে পারবে। আসলে শিব ওকে জামিন হিসাবে রাখতে চেয়েছিলেন। বলা তো যায় না যদি। আমাদের গ্রামটি যাতে পবিত্র সরোবরের ধারে থাকতে পারে তার জন্য প্রায় প্রতি মাসেই প্রাকৃতি জাতিদের সঙ্গে লড়াই করতে হয়। ওরা অন্যান্য নতুন জাতিদের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে আর দল ভারী করে প্রতি বছরই আরও শক্তিশালী হয়ে উঠেছে। প্রাকৃতিদের আমরা হারাতে পারি, কিন্তু সব পাহাড়ি জাতিদের তো একসঙ্গে হারাতে পারবো না। মেলুহাতে চলে গেলে এই অযথা মারামারি হানাহানির থেকে তো মুক্তি পাওয়া যাবে। ওখানে গেলে অনেক সুখে শান্তিতেও থাকতে পারবো। এর মধ্যে খারাপটা কি থাকতে পারে? আমরা এই প্রস্তাবটা মানছি না কেন? ব্যাপারটাতে বেশ ভালোই মনে হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে শেষ টান দিয়ে শিব কলকেটা পাথরের ঠুকে ঠুকে ভেতরের পোড়া ছাই বার করলেন। তারপর উঠে দাঁড়ালেন ও খোলা বুকের ওপরে পড়া ছাইয়ের গুঁড়ো ঝেড়ে ফেললেন। হাতটা পরনের বাকছালেতেই মুছেই লম্বা লম্বা পা ফেলে গ্রামের দিকে চললেন। ফটকে ভদ্র ও দুজন সৈনিক পাহারা দিচ্ছিল। শিবকে আসতে দেখেই তারা খাঁড়া হয়ে দাঁড়ালো। শিব ভ্রু নাচিয়ে ও মজার অঙ্গভঙ্গি করে আবহাওয়াটা হালকা করে দিয়ে গেলেন। ও যে সেই ছোটবেলা থেকে আমার প্রাণের বন্ধু, সেটা বারবার ভুলে যায় কেন? নেতা হয়েছি বলে সম্পর্কটা তো পাল্টে যেতে পারে না। সবার সামনে ওর নিজেকে এতটা ছোট করে দেখানোটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শিবের গ্রামের কুটিরগুলো ওখানকার অন্যদের থেকে ভালো ও মজবুত। ঘরগুলোতে অন্তত পরিণত বয়সে সোজা হয়ে দাঁড়াতে পারে। এখানকার চরম আবহাওয়া প্রতিরোধ করেও মাটিতে মিশে যাওয়ার আগে কুটিরগুলো 3 বছর পর্যন্ত টিকে থাকে। কলকেটা নিজের কুটিরে ছুঁড়ে ফেলেই তাড়াতাড়ি পাশের কুটিরের দিকে হাঁটা দিলেন, যেখানে লোকটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হয়তো লোকটা অনুভব করেনি যে ও বন্দী, হতবা মনে প্রাণে ভেবেছে যে নিজে ভালো ব্যবহার করেছে, তাই প্রতিদানে ভালো ব্যবহারই পাবে। শিবের মনে পড়ল তার খুড়োর কথা, যিনি তার গুরুও ছিলেন। তিনি প্রায়ই বলতেন যে কোনো ভালো কাজের সামাজিক স্বীকৃতি পেলে মানুষ আরো বেশি করে সেই কাজ করে। তেমনি বিশ্বাসের সামাজিক স্বীকৃতি পেলে মানুষ অন্যকে বিশ্বাস করতে শেখে। ওদের সৈন্যরা যখন অচেনা লোকের থেকেও ভালো ব্যবহার আশা করছে, তখন মেলুহা দেশের সমাজটা নিশ্চয় খুবই বিশ্বাসীদের স্থান। শিব তার দাড়ি চুলকোতে চুলকোতে ঘুমন্ত লোকটার দিকে ভালো করে তাকালেন। লোকটা বলেছিল যে ওর নাম নন্দী। হাত পা ছড়িয়ে অসারে ঘুমিয়ে থাকার জন্য মোটা বিশাল মেলুহী লোকটাকে আরো বিশাল লাগছিল। প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওর বিশাল ভুঁড়িটা নিচে উঠছিল। মোটা হলেও চামড়া বেশ টানটান ও চকচকে। মুখ আধখোলা করে ঘুমানোর ফলে ওর শিশুসুলভ মুখটা আরো নিষ্পাপ মনে হচ্ছিল। এ কি সেই লোক যে আমাকে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেবে? যে কথা খুড়ো বলতেন, আমি কি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো? তোর ভাগ্যটা খুব ভালো রে।
এই বিশাল হিমালয়ের চেয়েও বিশাল, কিন্তু সেটা কাজ করতে গেলে এই বিশাল হিমালয়ে তোকে টপকে ওপারে যেতে হবে। আমি কি এর যোগ্য? আমার লোকেদের কথা তো আগে আমায় ভাবতে হবে। ওরা কি মেলুহাতে সুখী হবে? শিব নন্দীর দিকে তাকিয়েছিলেন, তখনই হঠাৎ শাঁখের আওয়াজ তার কানে এলো। পাক্রাতি তরবারি বার করতে করতে চেঁচিয়ে উঠলেন, যে যার জায়গায় দাঁড়িয়ে যাও। নন্দীও ঝট করে উঠে পড়ল। কম্বলের পোশাকের ভিতর থেকে লুকোনো তলোয়ার বার করল। দুজনেই তীর বেগে গ্রামের প্রধান ফটকটার দিকে দৌড়লেন। সাধারণ নিয়ম মতো মহিলারা শিশুদের নিয়ে গ্রামের মধ্যিখানের দিকে ছুটতে শুরু করল, আর পুরুষরা অস্ত্র বার করে গ্রামের বাইরের দিকে দৌড়ল। প্রধান দরজায় পৌঁছেই শিব আদেশ দিলেন, ভদ্র, আমাদের হ্রদের দিকে সৈন্যদের তাড়াতাড়ি আসতে বলো। ভদ্রের বয়ে নিয়ে যাওয়া আদেশ গুণ সৈন্যরা তৎক্ষণাৎ তা পালন করল। তারা অবাক হয়ে দেখল, মেলুহী সৈন্যরাও পোশাকের ভেতর লুকোনো অস্ত্র বার করে গ্রামের দিকে দৌড় দিয়েছে। পাক্রাত্রীরা সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল। পাক্রাত্রীরা রীতিমতো ছক কষে এই অতর্কিত আক্রমণ চালিয়েছিল। সাধারণত যুদ্ধহীন একটা দিন কাটলে সন্ধ্যার এই সময়টার গুণ সৈন্যরা ঈশ্বরকে ধন্যবাদ জানায়। মেয়েরা সরোবরের ধারে ঘরোয়া টুকিটাকি কাজ করে। এটা অবসরের সময়। এই সময়টা গুণেরা প্রচণ্ড শক্তিশালী যোদ্ধা জাতি থাকে না। তারা অন্য সব সাধারণ পাহাড়ি উপজাতিদের মতো হয়ে যায়, যারা এই চরম প্রাকৃতিক আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। ভাগ্য কিন্তু আবার পাক্রাত্রীদের বিপক্ষেই গেল। বিদেশি অবস্থানের জন্য শিবের সৈন্যরা আগে থেকেই সজাগ ছিল। তার ওপরেই মেলুহী সৈন্যদের অপ্রত্যাশিত সাহায্যের ফলে নৃশংস এই লড়াইটা কম সময়ে শেষ হলো, আর গুণদের জিত হলো। পাক্রাত্রীরা হেরে পালিয়ে গেল। লড়াইয়ের শেষে রক্তাক্ত ক্ষতবিক্ষত শিব ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতির হিসাব নিলেন। দুজন সৈন্য বীরের মতো প্রাণ বিসর্জন দিয়েছে, তারা গোষ্ঠীর নায়কের সম্মান পাবে। কিন্তু সবচেয়ে দুঃখের যে ঘটনা ঘটেছিল, বিপদ সংকেত দেওয়া সত্ত্বেও অন্তত 10 জন মহিলা ও শিশুদের কাছে তা পৌঁছেছিল বড্ড দেরিতে। তাদের ক্ষত বিক্ষত দেহ সরোবরের ধারে পাওয়া গেল। খুবই ক্ষতি হয়ে গেল। বেজম্মার দল, আমাদের হারাতে না পেরে মেয়ে আর বাচ্চাদের মেরে দিলি। রেগে আগুন হয়ে শিব উপজাতির সবাইকে গ্রামে মধ্যিখানে ডাকলেন। তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, এই দেশটা বর্বরদের জন্যই উপযুক্ত। আমরা দিশাহীন লড়াই করে চলেছি, কিন্তু এর তো কোনো শেষ দেখছি না। তোমরা এও জানো যে আমার খুড়ো শান্তি স্থাপনের জন্য অনেক চেষ্টা করেছিলেন, এমনকি ওই পাহাড়িদের সরোবরের তীর ব্যবহার করতেও শিখিয়েছিলেন।
কিন্তু আমাদের শান্তি স্থাপনের ইচ্ছেকে দুর্বলতা বলে ধরে নিল। তারপর কি হলো তা তো সবাই জানি। যদিও গুণরা রোজকার এই রকম নৃশংস হানাহানিতে অভ্যস্ত ছিল, কিন্তু মহিলা ও শিশুদের বীভৎস মৃত্যুতে তারা শোকে পাথর হয়ে গেছিল। আমি তোমাদের কাছে কিছুই গোপন করে রাখিনি। এই বিদেশিদের বলা কথাগুলো শুনেছ সকলে। এরপর শিব নন্দী ও তার অনুচরদের দেখিয়ে বললেন, আজ এরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করল। এরা আমার বিশ্বাস অর্জন করেছে। আমি তাই এদের সাথে মেলুহাতে চলে যেতে চাইছি, কিন্তু সেটা আমার একার কথায় হতে পারে না। ভদ্র বলে উঠল, তুমি আমাদের নেতা, তোমার কথাই আমাদের কথা, এটাই প্রথা। শিব হাত তুলে থামিয়ে বললেন, এই ব্যাপারে নয়, এর ফলে আমাদের জীবনটাই পুরোপুরি বদলে যাবে। যদিও মনে হয় তা ভালোর দিকেই যাবে, আর এখানে যে অকারণ হানাহানি চলছে তার অর্থহীনতার চেয়ে যে কোনো কিছুই আমার কাছে ভালো। আমার কথা তো তোমাদের জানালাম, এবার আমি তোমাদের মতে চলব। এবার জানাও তোমরা কি চাও। যাওয়া না যাওয়া তোমাদের ওপর। গুণরা তাদের প্রথা ও নিয়মগুলি কঠোরভাবে মেনে চলার চেষ্টা করত, কিন্তু শিবের প্রতি তাদের যে শ্রদ্ধা ও অনুগত্য তা কেবলমাত্র প্রথাগত ছিল না, সেটা গড়ে উঠেছিল তার চরিত্রের জন্য। কারণ অসাধারণ বুদ্ধি, সামরিক কুশলতা ও বীরত্ব দিয়ে তিনি গুণদের বিশাল সব যুদ্ধে জয়ী করে তুলেছিলেন। এক বাক্যে তারা বলে উঠল, তোমার কথাই আমাদের কথা। হ্যাঁ, তোমার কথাই আমাদের কথা, তোমার কথাই আমাদের কথা। আজ 5 দিন হয়ে গেল মেলুহিদের সঙ্গে যাবার জন্য শিব তার উপজাতিদের সবাইকে নিয়ে দেশ ছেড়ে চলে এসেছেন। মেলুহা যাবার পথে একটা উপত্যকার কোণে শিবির স্থাপন করা হয়েছে। একটার ভেতর আর একটা এমন 3টে গোল চাকার মতো করে শিব তার শিবির সাজিয়েছেন। একেবারে বাইরে গোলাকার শাড়ি চমড়ি গাইয়ের দল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে হঠাৎ কোনো আক্রমণ হলে চমড়িরা জানান দিতে পারে। তারপরে মাঝখানে যোদ্ধাদের রাখা হয়েছে লড়াই করার জন্য, আর একেবারে মধ্যিখানে আগুন ঘিরে মহিলারাও শিশুদের রাখা হয়েছে। খরচার খাতায় রাখার মতোদের প্রথমে, রক্ষকদের দ্বিতীয় সারিতে ও সবচাইতে অসহায়দের ভেতরে। যে কোনো সময় আক্রমণ হতে পারে এমন আশঙ্কা করে শিব তার সেনাদের নিয়ে সজাগ হয়ে আছেন। সবচাইতে খারাপের জন্য তিনি প্রস্তুত। মূল জায়গাগুলো অমনিতে পেলে আর তার ওপর সরোবরের তীর দখলে এলে প্রাক্রাতীরা খুবই অবাক ও আনন্দিত হবে। কিন্তু শিব ভালো করেই জানেন যে প্রাক্রাতীদের নেতা দক্ষ তাদের শান্তিতে চলে যেতে দেবে না। শিবের দলবলকে হারিয়ে তার দেশ প্রাক্রাতীদের দখল করার দাবি করে কৃত্তিমান হতে চাইবে। এর চাইতে বেশি কিছু চাওয়ার তার নেই। শিব নিজে যুদ্ধের উন্মাদনায় মেতে উঠতেন ও তা উপভোগ করতেন, কিন্তু পরে এও বুঝতে পারতেন যে তার দেশের এই লড়াই আসলে উদ্দেশ্যহীন এক প্রয়াস। নন্দীর দিকে তাকিয়ে দেখলেন যে খানিক দূরেই সে সজাগ হয়ে বসে আছে। 25 জন মেলুহী সৈন্য গোল হয়ে দ্বিতীয় সারির শিবিরে বসে আছে। ও কেন গুণদের বেছে নিল ওদের দেশে নিয়ে যাবার জন্য? প্রাক্রাতীদের নিল না কেন? দূরে কিছু নড়ে উঠতে দেখে
শিবের চিন্তায় ছেদ পড়ল। আরো ভালো করে দেখার চেষ্টা করেও তেমন কিছু পেলেন না। সবই ঠিক আছে মনে হলো। এই এলাকায় আলো ছায়ার নানান রকম খেলা চলে, তেমনি কিছু হবে ভেবে আবার আরাম করে দাঁড়ালেন। আর তখনই আবার ছায়া দেখতে পেলেন। অস্ত্র ধরো সবাই, চিৎকার করে উঠলেন শিব। গুণ ও মেলুহী সৈন্যরা তাড়াতাড়ি অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হতে হতেই 50 জন প্রাক্রাত্যী সৈন্য ধেয়ে এলো। পরিকল্পনাহীন বোকার মতো আক্রমণ করতে গিয়ে ওরা চমড়িগুলোর ওপর এসে পড়ল। জন্তুগুলো ভয় পেয়ে লাফিয়ে ঝাঁপিয়ে চাট মেরে প্রথমেই প্রাক্রাতীদের বেশ কয়েকজনকে আহত করে দিল। ওদের পেরিয়ে কয়েকজন মাত্র ভেতরে ঢুকতে পারল, আর তারপরেই অস্ত্রে অস্ত্রে সংঘাত বেঁধে গেল। কম বয়সী এক প্রাক্রাত্যী যোদ্ধা ভীষণ উত্তেজিত হয়ে অস্ত্র ঘোরাতে ঘোরাতে শিবকে আঘাত করতে ছুটে এলো। শিব পেছনে সরে সেটা এড়ালেন। মসৃণ অথচ বিদ্যুৎ গতিতে তার তরবারি চালালেন। ফলে প্রাক্রাত্যীটার বুক চিরে গেল। তরুণ যোদ্ধা পিছিয়ে হেলে পড়ল। আর শিব এটাই চাইছিলেন। তার তলোয়ার পাশবিকভাবে পেটে ঢুকিয়ে দিয়েই পিছিয়ে টেনে বার করে নিলেন, যেমন তিনি করে থাকেন। লোকটাকে ক্রমশ এক যন্ত্রণার মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পিছনে ফিরেই দেখলেন আর একজন প্রাক্রাত্যী একজন গুণকে মারতে যাচ্ছে। তিনি লাফিয়ে উঠে খাড়াখাড়িভাবে তরবারি চালালেন। ফলে প্রাক্রাত্যীর অস্ত্র শুদ্ধ হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মধ্যে শিবের মতো সুদক্ষ যোদ্ধা ভদ্র দুহাতে 2 তলোয়ার নিয়ে একই সঙ্গে দুজন প্রাক্রাত্যীর সঙ্গে লড়াই করছিল। পুঁজ থাকলেও সেটা নিয়ে কোনো সমস্যা হতো না। সে বাঁ দিকে তলোয়ার চালিয়ে বাঁ দিকে প্রাক্রাত্যীর গলা চিরে দিয়ে তাকে ধীর মৃত্যুর মুখে ঠেলে দিয়েই ডান তলোয়ার এমন চালালো যে ডান লোকটার চোখ উপড়ে বেরিয়ে গেল। তারা পড়ে যেতেই বাঁ তলোয়ারের কোপে দুর্ভাগা সেই শত্রুদের দ্রুত মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিল। মেলুহীরা যুদ্ধ করল একদম অন্যভাবে। তারা ছিল অতি শিক্ষিত ও দক্ষ যোদ্ধা, কিন্তু হিংস্র নয়। যতদূর সম্ভব যুদ্ধরীতি ও নীতি মেনে এবং হত্যা না করে তারা যুদ্ধ করল। ভুল পরিচালনা ও কম সংখ্যায় থাকার ফলে প্রাক্রাতীদের হারতে বেশি সময় লাগলো না। প্রায় অর্ধেকেই মরে গেল, আর বাকিরা নতজানু হয়ে জীবন ভিক্ষে চাইতে লাগলো। দলপতি যক্ষ তাদের মধ্যে ছিল। নন্দী ও কাঁধ এমন জখম করেছিল যে ডান হাত অকেজো হয়ে পড়েছিল। ভদ্র বলি দেবার ভঙ্গিতে যক্ষের পেছনে এসে দাঁড়িয়ে শিবকে বলল, শিব, তাড়াতাড়ি না যন্ত্রণা দিয়ে ধীরে ধীরে? শুনুন শিব, কিছু বলার আগেই নন্দী বলে উঠল। শিব নন্দীর দিকে ফিরতেই সে বলল, এটা কিন্তু অন্যায়। ওরা জীবন ভিক্ষা চাইছে। ওদের মারলে যুদ্ধনীতি অগ্রাহ্য করা হবে। তোমরা এই প্রাক্রাত্যীদের চেনো না। এরা ভীষণ নৃশংস। অকারণে আবার আমাদের আক্রমণ করবে। তাই আজ এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার, একেবারের জন্য। সে তো প্রায় হয়েই গেছে। আপনারা তো আর এখানে থাকছেন না। কিছুদিনের মধ্যেই মেলু হাতে পৌঁছে যাবে। শিব চুপ করে রইলেন।
নন্দী বলে চলল, নিষ্পত্তিটা আপনি কেমন চান সেটা আপনার ওপর নির্ভর করছে, যেমন হয়ে থাকে না আলাদা। ভদ্র শিবের দিকে তাকালো, অপেক্ষা করে রইল। ওদের দেখিয়ে দিন যে আপনি ওদের থেকে অনেক ভালো, নন্দী বলল। দিগন্তে হিমালয়ের দিকে তাকিয়ে শিব ভাবলেন, ভবিষ্যৎবাণী, উন্নত জীবনের সুযোগ। ভদ্রের দিকে ফিরে বললেন, সব কিছু কেড়ে নিয়ে ওদের ছেড়ে দাও। গ্রামে ফিরে গিয়ে আবার হাতিয়ার নিয়ে যদি এরা হামলা করতে ফিরেও আসে, ততক্ষণে আমরা অনেক দূরে চলে গেছি। অবাক হয়ে ভদ্র কিছুক্ষণ শিবের দিকে তাকিয়ে রইল, তারপর আদেশ মতো পাকড়াতিদের ছেড়ে দিল। নন্দী শিবের দিকে আশা নিয়ে তাকালো। তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, শিব দেখছি হৃদয়বান আর ধৈর্যশীল মানুষ, হয়তো আরো অনেক গুণের অধিকারী। ইনি যেন তিনি হন, হে রাম, ইনি যেন তিনি হন। শিব যে তরুণ সৈনিককে ভীষণভাবে আহত করেছেন, তার কাছে গেলেন। মরণ যন্ত্রণায় ছেলেটির দেহ এপাশ ওপাশ মোচড় খাচ্ছে, মুখটা কুঁচকে যাচ্ছে, ক্ষতস্থান থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে। জীবনে প্রথম কোনো প্রাকৃতির জন্য শিব বেদনা বোধ করলেন। তলোয়ার বের করে ওকে যন্ত্রণা থেকে মুক্তি দিলেন। 4 সপ্তাহ ধরে এক নাগাড়ে চলার পর নিমন্ত্রিত অভিবাসী দলটা শেষ পাহাড় চূড়োতে এসে পৌঁছল। এরপরেই তাদের বর্তমান গন্তব্যস্থল শ্রীনগর। এটি কাশ্মীর উপত্যকার রাজধানী। নন্দী এতক্ষণ ধরে উত্তেজিত হয়ে নিজের নিখুঁত দেশের গৌরবগাথা বলে চলেছিল। সেগুলো শুনে শিব মনে মনে তৈরি হচ্ছিলেন অকল্পনীয় সব দৃশ্য দেখার জন্য, যা নিজের দেশে কখনোই দেখেননি। কিন্তু তিনি ধারণাই করতে পারলেন না যে আসলে কতটা সুন্দর হতে পারে। স্বর্গ মেলুহা, পবিত্র ও সুন্দর জীবনের দেশ। গর্জনকারী বাঘিনীর মতো খরস্রোতা বিশাল বিস্তৃতা নদী এই উপত্যকায় প্রবেশ করার পর শান্ত গভীর মতো ধীর গতিতে বয়ে চলেছে। একে বেঁকে চলার পথে তার ভালোবাসার স্পর্শে কাশ্মীরকে উর্বর ও সুন্দর করে দিয়ে বিশাল ডাল হ্রদে এসে মিশেছে। এরপর হ্রদ থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করেছে। এই উপত্যকাটি যেন এক বিশাল চিত্রপট, যেটা মখমলের মতো সবুজ ঘাসে ঢাকা। তার ওপর কোনো বিখ্যাত শিল্পীর আঁকা সেরা চিত্রের মতো অপরূপ এক দৃশ্য। এতটাই সুন্দর এই কাশ্মীর। চারদিকে সারি সারি স্বর্গীয় রঙিন ফুলের মেলা, মাঝে মাঝে উঁচু উঁচু চিনার গাছের সারি, সব মিলিয়ে যেন এক রাজসিক কিন্তু উষ্ণ আমন্ত্রণ। পাখির মধুর গান শুনে শিব এবং তার অনুচরদের কান এক প্রশান্ত অনুভূতিতে ছেয়ে গেল, যা কেবল বরফ ঢাকা পাহাড়ের ঝোড়ো হাওয়ার শব্দেই অভ্যস্ত ছিল। সীমান্ত প্রদেশে যদি এমন হয়, তবে বাকি দেশটা আরো কত নিখুঁত কে জানে। বিড়বিড় করে
শিব বলে উঠলেন, ডাল হ্রদে মেলুহিদের বহু পুরনো সামরিক ঘাঁটি ছিল। হ্রদের পশ্চিম পাড়ে বিস্তৃতা নদীর ধারে অবস্থিত এই সীমান্ত নগরটি ক্রমশ বড় হতে হতে এই বিশাল শ্রীনগরে রূপান্তরিত হয়েছে। আক্ষরিক অর্থে সমীহ করার মতো একটি মহানগর। বিশাল আয়তনের একটি সমতল ক্ষেত্র, যার পরিমাণ প্রায় 10,000 বিঘা ও উচ্চতা 10 হাত, তেমনই একটি জমির ওপর শ্রীনগর প্রতিষ্ঠিত। পুরো শহরটা দুর্গের মতো পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিল উচ্চতায় 40 হাত, চওড়ায় 8 হাত। সরল অথচ অতি উন্নত এই শহরের নির্মাণ পরিকল্পনা দেখে গুণরা হতবাক হয়ে গেল। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই এই উঁচু জমি ও পাঁচিলের পরিকল্পনা। এটা এক মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা। এই পরিকল্পনার আর একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও আছে। বারবার হওয়া বন্যার থেকেও শহরটাকে রক্ষা করে। জালির আকারে সমান্তরাল রাস্তা দিয়ে শহরটি বিভিন্ন অংশে বিভক্ত ছিল। এই শহরে বিশেষভাবে নির্মিত বাজার, মন্দির, উদ্যান, সভাগৃহ ইত্যাদি ছিল। সুসভ্য নাগরিক জীবনের প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই এখানে মজুদ ছিল। শহরের বাড়িগুলি একই রকম চৌকো আকারের, কেবল ধনীদের বাড়িগুলি তুলনামূলকভাবে বড় ছিল। কাশ্মীরের অন্যান্য সুন্দর প্রাকৃতিক শোভার মধ্যেও কেবলমাত্র ধূসর, নীল ও সাদা এই 3 রং দিয়ে শ্রীনগর শহরটি রাঙানো। পুরো শহরটা যেন পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা ও পরিমিতির এক প্রতিচ্ছবি। এখানে প্রায় 20,000 মানুষ বাস করে। এখন কৈলাস থেকে আসা আরও 200 মানুষ তাতে যোগ দিল। গুণদের দলপতির মনে বহু পুরনো যে ভয়ঙ্কর স্মৃতি ছিল এই সুন্দর জায়গায় এসে, সেটা অনেক হালকা হলো। মুক্তি পেলাম, এবার নতুনভাবে জীবন শুরু করতে পারবো, এই স্মৃতিগুলো ভুলে যেতে পারবো। শিবের দলটি শ্রীনগর শহরের বাইরে বিদেশিদের থাকার জন্য নির্দিষ্ট শিবিরের দিকে যাত্রা করল। অঞ্চলটা শহরের দক্ষিণ দিকে আলাদাভাবে গড়ে তোলা হয়েছিল। নন্দী শিব ও তার দলবলকে শিবিরের ঠিক বাইরে অবস্থিত কার্যালয়ে নিয়ে গেল। বাইরে দাঁড়াতে বলে নন্দী ভেতরে গিয়ে কম বয়সী এক কর্মচারীকে নিয়ে এলো। লোকটি কেজো হাসি হেসে নমস্কার জানিয়ে বলল, আমি চিত্রাঙ্গদ, মেলুহাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানকার বিভিন্ন নিয়মকানুন ও ব্যবস্থা সম্বন্ধে পরিচিত করানোর জন্য আমি এসেছি। যে কোনো বিষয়ে আপনাদের অসুবিধা হলে আমাকে জানাবেন। শুনলাম আপনাদের দলপতির নাম শিব। দয়া করে যদি তিনি একটু এগিয়ে আসেন। শিব এগিয়ে এসে বললেন, আমি শিব। চিত্রাঙ্গদ বলল, বেশ, তা আপনি কি দয়া করে আমাদের সঙ্গে নথিভুক্তির জন্য আসতে পারেন? কারণ আপনিই হবেন আপনার দলের তত্ত্বাবধায়ক, আর যেহেতু আপনি দলপতি, যে কোনো প্রকার আদান প্রদান আপনার মাধ্যমেই করা হবে। উপজাতির সকলে এইখানকার নির্দেশ পালন করছে কিনা তা দেখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। চিত্রাঙ্গদের কথার মধ্যেই নন্দী বলে উঠল, মহাশয় যদি অনুমতি দেন তো আমি গিয়ে আপনাদের থাকার ব্যবস্থাটা করে আসি। শিব লক্ষ্য করলেন যে নন্দীর এইভাবে কথা বলার জন্য চিত্রাঙ্গদের মুখ থেকে মুহূর্তের জন্য মেকি হাসিটা মিলিয়ে গিয়ে পরক্ষণেই আবার ফিরে এলো।
শিব নন্দীর দিকে ঘুরে বললেন, অবশ্যই তুমি যেতে পারো। আমার অনুমতি নেবার দরকার নেই, তবে বন্ধু ফিরে এসে তোমায় একটা কথা রাখতে হবে। নিশ্চয়, বলুন মহাশয়। অতি বিনয়ের সঙ্গে ঝুঁকে নন্দী বলল, এখন থেকে আমায় শিব বলেই ডাকবে, মহাশয় বলে নয়। আমি দলপতি নই, তোমার বন্ধু। চমকে উঠে নন্দী আবার ঝুঁকে বলল, যথা আজ্ঞা মহাশয়। না মানে শিব। শিবের পর চিত্রাঙ্গদের দিকে ফিরলেন। এবার ওর মুখের হাসিটা আর মেকি নেই। সে বলল, বেশ, এবার আমার সঙ্গে যদি আসেন তবে কাজকর্মগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যাবে। বন্ধুরা, আজকে এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ আমি শীঘ্রই আবার আপনাদের জন্য নিয়ে আসব। আমার গল্প বলা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে চলি, আবার শীঘ্রই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। নমস্কার।